1993 সাল স্কটল্যান্ডের এডিনব্রা শহরের একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে একজন ভদ্রমহিলা বসে আছেন, যিনি মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত। কারণ বিয়ের জাস্ট কয়েক মাসের মধ্যে তাদের সম্পর্কে ভাঙন ধরে এবং তাকে ফাইনালি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে হয়। তিনি অলরেডি প্রেগনেন্ট এবং এই পরিস্থিতিতে তার কাছে না আছে কোনো কাজ, না আছে কোনো টাকা। এরকম একটা টাফ ফেজ যখন তার লাইফে চলছে, যখন কোনো দিশা তিনি দেখতে পাচ্ছেন না, সেরকম পরিস্থিতিতেও তিনি কিন্তু গিভ আপ করেননি। তিনি তার সমস্ত মানসিক শক্তিকে একত্রিত করে এই চ্যালেঞ্জেসগুলোকে অপরচুনিটিস হিসেবে নেন এবং তার একটি কাজ যেটা অসম্পূর্ণ ছিল সেটাকে সম্পূর্ণ করেন। শি এমব্রেসড হার সলিটিউড। তিনি তার একাকিত্বকে অ্যাকসেপ্ট করার মধ্যে দিয়ে তার একটি অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করেন। শি রোট আ স্টোরি অফ আ ম্যাজিক্যাল ওয়ার্ল্ড এবং তার এই গল্পটা কমপ্লিট হওয়ার পরে তিনি 12 জন পাবলিশারের কাছ থেকে রিজেকশনস পান। ফাইনালি একজন কাইন্ড হার্টেড পাবলিশার তার এই গল্পটাকে পাবলিশ করতে রাজি হন এবং 1997 সালে প্রথম পাবলিশড হয় হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন। হ্যারি পটার বিশ্বব্যাপী, যার প্রায় 600 মিলিয়ন কপিজ বিক্রি হয়েছে, যা প্রায় 87টা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড হয়েছে, which is considered as the best selling book series in the history. আর অথর আমরা সবাই জানি, জে.কে. রলিং। সেই মেয়েটা যে 1993 সালের এডিনব্রার ছোট্ট অ্যাপার্টমেন্টে বসে লোনলি, ডিজেক্টেড, হোপলেস ফিল করছিল বিকজ অফ হার ব্রোকেন রিলেশনশিপ। ব্রেকআপ শব্দটার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত। আমাদের প্রত্যেকের লাইফে এই ডাউন ফেজেস আসে, ব্রেকআপ তার মধ্যে একটা, এবং আমরা খুব ভালো করে জানি যে এটা এক্স্যাক্টলি কতটা পেইনফুল হয়। ইনফ্যাক্ট আমার লাইফেও বেশ কিছু পেইনফুল এক্সপিরিয়েন্সেস আছে উইথ রেসপেক্ট টু ব্রেকআপ। সেগুলো না হয় অন্য কোনো দিন শেয়ার করব। আজ আমরা সায়েন্টিফিক্যালি দেখব ব্রেকআপ কেন পেইনফুল হয়, ব্রেকআপের পরে কোন কোন জিনিসগুলো আমাদের করা উচিত নয় এবং কি করে আমরা এই পেইনফুল এক্সপিরিয়েন্স থেকে নিজেদেরকে বের করে এনে হিল করতে পারি। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস স্টার্ট। Why breakup is painful? স্টাডিজ বলছে ব্রেকআপ এফেক্টস আস অন মাল্টিপল লেভেলস। এটা আমাদেরকে সাইকোলজিক্যালি, বায়োলজিক্যালি এবং সোশ্যালি এফেক্ট করে। স্টাডিজ বলছে ব্রেকআপের পরে আমাদের মধ্যে যে ইমোশনাল ডিস্ট্রেস কাজ করে, ইট ইজ ভেরি সিমিলার টু অ্যাকচুয়াল ফিজিক্যাল ইনজুরি। আমাদের শরীরের কোথাও আঘাত লাগলে যেরকম আমরা ব্যথা পাই, ব্রেকআপের পরেও সেরকম একটা ব্যথা আমাদের মধ্যে কিন্তু অনুভূত হয়। একটি স্টাডি বলছে রোম্যান্টিক লাভ আমাদের ব্রেনের ডোপামিন ড্রিভেন রিওয়ার্ড সিস্টেমকে অ্যাক্টিভেট করে লাইক আ ড্রাগ অ্যাডিকশন। ডোপামিন মানে আমরা জানি এটা একটা নিউরো ট্রান্সমিটার, যেটাকে ফিল গুড কেমিক্যালও বলা হয়। যে কাজগুলো করলে আমরা প্লেজার পাই, সেগুলো করার সময় কিন্তু আমাদের ব্রেনে ডোপামিন রিলিজড হয়। ব্রেকআপের পরে আমরা এই ডোপামিন হিট পাওয়ার একটা সোর্সকে কিন্তু হারিয়ে ফেলছি। তার ফলে হঠাৎ করে একটা ডোপামিন উইথড্রয়াল হয় এবং নানান রকম সিমটমস দেখা যায়, লাইক মুড সুইং, অবসেসিভ থিঙ্কিং। নেক্সট, আওয়ার অটোনমি অ্যান্ড সেলফ এস্টিম আর হার্ট। বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেকআপের ডিসিশনটা কিন্তু একজন পার্টনারের দিক থেকেই আসে, আর তার ফলে রিলেশনশিপে থাকা অপর পার্টনারটির অটোনমি কিন্তু হার্ট হয়, কারণ এক্ষেত্রে ডিসিশনটা একতরফা। খুব কম ক্ষেত্রেই কিন্তু মিউচুয়াল ব্রেকআপ হতে দেখা যায়। ব্রেকআপের পরে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, অ্যাম আই নট গুড এনাফ? আমি কি যথেষ্ট ছিলাম না? আমার মধ্যে কি কি শর্টফলস আছে? তো এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু আমাদের সেলফ এস্টিমকে আঘাত করে, আর এই সমস্ত কারণগুলোর জন্যই ব্রেকআপ ইজ অলওয়েজ পেইনফুল। এবার আমরা দেখব ব্রেকআপের পরে কি কি করা উচিত নয়। নাম্বার 1, ডোন্ট ওভার আইডেন্টিফাই ইয়োরসেলফ অ্যাজ আ ভিকটিম। ব্রেকআপের সমস্ত দোষটাই তার, আমার কোনো দোষ নেই, আমাকে পুরো চিট করা হয়েছে, এসব জিনিসগুলো না ভেবে একটু ওপেন মাইন্ডেড হয়ে ভাবতে হবে। হ্যাঁ, হয়তো তারও কিছু দোষ আছে, বাট আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার মধ্যে কি কি শর্টফলস আছে, এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমি কি কি শিখতে পারি, আমার কোথায় পার্সোনাল ডেভেলপমেন্ট দরকার আছে, আমার পার্সোনালিটিতে কোন কোন জায়গাতে ইমপ্রুভমেন্ট আনতে হবে। আমি যদি অন্যকেই ব্লেম করতে থাকি, তাহলে কিন্তু আমি এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে কিছু শিখতেই পারবো না। ফলে নেক্সট টাইম আমি সেম ভুলটা আবার রিপিট করব এবং আমার লাইফে আবার কিছু বাজে ইভেন্টস ঘটবে। আমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমি হয়তো তার অনেক আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ারকে অ্যাকসেপ্ট করেছি, সম্পর্কে অনেক রেড ফ্ল্যাগস দেখতে পেয়েও আমি হয়তো কনসিয়াসলি সেগুলোকে অ্যাভয়েড করে গেছি। এই জিনিসগুলোকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম, ডোন্ট ব্লেম অনলি ইয়োরসেলফ। ব্রেকআপের সম্পূর্ণ দোষটা যেমন আমি অন্য মানুষটাকে দেবো না, ঠিক সেরকমই ব্রেকআপের সমস্ত দোষটা আমি নিজের ঘাড়েও চাপাবো না। মানে ব্রেকআপ হয়েছে মানে আমি ওয়ার্থলেস, আমার কোনো ভ্যালু নেই, এরকম ভাবাটা জাস্ট বোকামি।
এমনও তো হতে পারে যে আমরা দুটো মানুষ দুটো আলাদা এনভায়রনমেন্টে বড় হয়েছি, দুজনের আপব্রিঙ্গিং আলাদা, দুজনের মাইন্ডসেট আলাদা, হতে পারে দুজনের ফিলোসফি অফ লাইফ বা ওয়ে অফ লুকিং অ্যাট লাইফ ইজ ডিফারেন্ট। ব্রেকআপ সবসময় পার্সোনাল ফেলিয়ারের জন্য হয় না। সেলফ ওয়ার্থকে অন্যের ওপর ডিপেন্ডেন্ট করা একেবারেই উচিত নয়। সে যদি আমাকে ভ্যালু দেয় তবেই আমি ভ্যালুয়েবল, আদারওয়াইজ আমি ভ্যালুয়েবল নই। এটা একেবারেই একটা বেসলেস আর্গুমেন্ট। নিজের ভ্যালু অন্যের কাছে এক্সপেক্ট না করে নিজেকেই নিজে ভ্যালুয়েবল বানাতে হবে, নিজের স্কিলকে বাড়ানোর মধ্যে দিয়ে, নিজের পার্সোনাল গোলকে চেস করার মাধ্যমে এবং পার্সোনাল গ্রোথ আর ডেভেলপমেন্টের সাহায্যে। নেক্সট, সারপ্রাইজিং ইউর ইমোশনস। ব্রেকআপের পরে নিজের ইমোশনসগুলোকে চেপে রাখা হচ্ছে সব থেকে ক্ষতিকারক জিনিস। নিজের ইমোশনসগুলোকে চেপে রাখতে রাখতে এটা কিন্তু একটা টাইম বম্বের আকার ধারণ করবে এবং সেটা যে কোনো মুহূর্তে বার্স্ট করতে পারে ইন ফিউচার। তাই নিজের ইমোশনসগুলোকে চেপে রাখা একেবারেই যাবে না। যদি কাঁদতে ইচ্ছে হয় কেঁদে ফেলো। হ্যাঁ, সবার সামনে কাঁদার দরকার নেই, সবাইকে দেখানোরও দরকার নেই। তুমি নিজের প্রাইভেট প্লেসে বা নিজের বাথরুমে গিয়ে কেঁদে চোখ মুখ ধুয়ে বেরিয়ে এসো। এমন একজন মানুষ যাকে বিশ্বাস করা যায় তাকে তুমি তোমার এই পেইনফুল এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করতে পারো, তাতে অনেকটাই হালকা হওয়া যাবে। ডায়েরি লেখাও স্টার্ট করা যেতে পারে। ডায়েরি রাইটিং বা জার্নালিং এর মধ্যে দিয়ে আমরা যখন নিজেদের থটকে এক্সপ্রেস করি এবং খাতায় লিখে ফেলি, তখন আমাদের ইমোশনাল যে বার্ডেন বা ভিতরের যে জমে থাকা কষ্টগুলো সেগুলো কিন্তু অনেকটাই রিলিজড হয়ে যায়। এটা আমি নিজের লাইফেও ইমপ্লিমেন্ট করে দেখেছি, তো এটা খুবই এফেক্টিভ। নেক্সট, জাম্পিং ইমিডিয়েটলি ইনটু আ রিবাউন্ড রিলেশনশিপ। ব্রেকআপের ইমিডিয়েটলি পরে তোমার লাইফে যে ভয়েডটা ক্রিয়েট হচ্ছে সেটাকে ফিল করার জন্য ইমিডিয়েটলি যদি তুমি আরেকটা রিলেশনশিপে চলে আসো, তার মানে কিন্তু সেটা তোমার ক্ষেত্রে একটা ব্লান্ডার হতে পারে। এটা তোমাকে টেম্পোরারিলি একটা রিলিফ দিলেও কিন্তু লং টার্মে গিয়ে তোমাকে হিল করতে পারবে না, বরং ইন ফিউচার সিচুয়েশনটা আরো বেশি কমপ্লিকেটেড হতে পারে। তার কারণ ব্রেকআপের ইমিডিয়েটলি পরে কিন্তু তুমি ইমোশনালি স্টেবল হওনি এবং তুমি কিন্তু আইডেন্টিফাই করে উঠতে পারোনি তখনও যে তোমার কি কি ভুল ছিল বা তোমার কি কি শর্টফলস রয়েছে। আদৌ তুমি সঠিক মানুষটাকে চুজ করছো কিনা সেটা কিন্তু তোমার জানা নেই। তুমি জাস্ট তোমার মধ্যে যে ইমোশনাল ভয়েডটা ক্রিয়েট হচ্ছে, তোমার লাইফে একটা ভয়েড তৈরি হচ্ছে, সেই জিনিসটাকে ফিল করতে চাইছো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিন্তু ফিউচারে গিয়ে একটা বড় রকমের প্রবলেম ক্রিয়েট করতে পারে। নেক্সট, চেজিং ক্লোজার ফ্রম ইয়োর এক্স। পুরনো কনভারসেশনস দেখা, নিজের এক্সকে সোশ্যাল মিডিয়াতে ফলো করা, সে অনলাইন আছে কিনা সেটা বারবার করে দেখতে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু তোমার মেন্টাল হেলথকে জিওপার্ডাইজ করতে পারে। কারণ যত তুমি তাকে চেজ করবে তত তোমার মাইন্ড সেই জিনিসগুলোর উপর ফোকাস করবে যেগুলো আদৌ তোমার কন্ট্রোলে নেই। এর ফলে তোমার হিলিং প্রসেসটা কিন্তু ডিলেড হয়ে যাবে। একটা জিনিস তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে, ব্রেকআপ রিয়ারলি কামস উইথ স্যাটিসফাইং ক্লোজার। আইনস্টাইনের একটা কথা আছে না, জিনিয়াস ইজ অ্যাবাউট নোয়িং ওয়েন টু স্টপ। তো তোমাকেও জানতে হবে যে কোথায় গিয়ে তোমাকে স্টপ করতে হবে নিজেকে। এবার আমরা কতগুলো সায়েন্টিফিক ওয়েজ দেখে নেবো যেগুলোর মধ্যে দিয়ে আমরা এই পেইনফুল এক্সপিরিয়েন্সের মধ্যে থেকে নিজেদেরকে বার করতে পারি এবং এই চ্যালেঞ্জকে আমরা অপরচুনিটি হিসেবে নিয়ে নিজেদের লাইফে বেটার কিছু করতে পারি। নাম্বার 1, রিওয়্যার ইউর ব্রেন উইথ কগনিটিভ রিফ্রেমিং। আমাদের থটস কিন্তু আমাদের ইমোশনসকে ক্রিয়েট করে। এই জন্য এটা কেন আমার সাথে হলো এরকম না ভেবে আমাকে ভাবতে হবে, হ্যাঁ এটা সত্যিই পেইনফুল, বাট ব্রেকআপের পরে আমার কাছে কিছু স্পেস অ্যান্ড টাইম আছে যেটা আমি নিজের জন্য ইনভেস্ট করতে পারি, আমি নিজেকে এক্সপ্লোর করতে পারি। আমার কাছে যথেষ্ট সময় আছে যাতে আমি নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য টাইম ইনভেস্ট করতে পারি। আমার ইন্ট্রোস্পেকশন বা আত্মসমীক্ষা করার জন্য এটা একটা অপরচুনিটি। এই সময়টাকে আমি কাজে লাগাবো নিজের লাইফের মিস্টেক্সগুলোকে আইডেন্টিফাই করার জন্য, আমার ক্যারেক্টারের স্ট্রেংথস অ্যান্ড উইকনেসগুলোকে আইডেন্টিফাই করার জন্য। নেক্সট পয়েন্ট, অ্যাক্টিভেট দ্য রানার্স হাই উইথ এক্সারসাইজ। ব্রেকআপের ফলে আমাদের শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল রিলিজ বেড়ে যায়। রিসার্চ বলছে এক্সারসাইজ করলে আমাদের শরীরে এন্ডরফিন রিলিজ হয়, যেটা ন্যাচারাল পেইন কিলার হিসেবে আমাদের শরীরে কাজ করে। হার্ভার্ড মেডিকেল স্কুলের রিসার্চ বলছে 20 মিনিটের ব্রিস্ক ওয়াকও আমাদের ইমোশনাল রেজিলিয়েন্সকে বাড়িয়ে দেয়। নেক্সট পয়েন্ট, লার্ন টু এমব্রেস সলিটিউড। জীবনের সব থেকে বড় সত্য, নাথিং ইজ পার্মানেন্ট, চেঞ্জ ইজ ইনএভিটেবল। কোনো কিছুই চিরস্থায়ী নয়, কোনো মানুষই আমাদের জীবনে চিরস্থায়ী নয়। খুব ভালো করে ভেবে দেখো তো, আমরা জন্মানোর পর থেকে মৃত্যু পর্যন্ত কোন মানুষটা আমাদের জীবনে সারা জীবন থাকবে? কেউ না, ইভেন বাবা মাও নয়। আমাদের জীবনে আসা প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু রোলস থাকে। তাদের রোল যখন কমপ্লিট হয়ে যায় তখন তাদের আমাদের জীবন ছেড়ে চলে যাওয়ার সময় এসে যায়। শুধু কিন্তু আমি নিজেই নিজের সাথে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকবো, আর কেউ থাকবে না।
তাই একা থাকতে শিখতে হবে। একা থাকার সময় আমরা নিজেদের মধ্যে কিছু কনস্ট্রাকটিভ হ্যাবিট তৈরি করতে পারি। হ্যাবিটস লাইক মেডিটেশন, যোগা, এগুলো আমাদের ইনার সেলফের সাথে নিজেদেরকে রিকানেক্ট করার জন্য অনেক বেশি হেল্প করে। আমরা নতুন কোনো স্কিল শিখতে পারি, নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, গিটার বাজানো, আঁকা, গান, এরকম বিভিন্ন রকম ক্রিয়েটিভ জিনিস আমরা শিখতে পারি। নতুন নতুন ফিকশনাল, নন ফিকশনাল বুকস পড়ে, সেলফ হেল্প বই পড়ে নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্টের দিকে ফোকাস করতে পারি। কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে পারি। কত কি করতে পারি এই টাইমটাকে কনস্ট্রাকটিভলি যদি আমরা ইউজ করতে পারি। ফাইনালি, ব্লক দ্য ক্রেভিং সাইকেল উইথ লাভ ডিটক্স। হেলেন ফিশারের রিসার্চ বলছে লাভ উইথড্রাল ইজ সিমিলার টু ড্রাগ উইথড্রাল। কোন একটা লাভিং রিলেশনশিপে থেকে হঠাৎ করে ব্রেকআপ হয়ে যাওয়া এবং কোনো একজন ড্রাগ অ্যাডিক্টের হঠাৎ করে ড্রাগ নেওয়া বন্ধ হয়ে যাওয়া, এই দুটোর এফেক্ট অলমোস্ট সিমিলার। বারবার করে পুরনো মেসেজ দেখা, চ্যাট দেখা, এগুলো ডোপামিন ক্রেভিংকে আরো বাড়িয়ে দেয়। তাই জন্য তাকে আনফলো করে দাও, পুরনো চ্যাট ডিলিট করে দাও। যে জায়গাগুলোতে তোমার সাথে তার স্মৃতি জড়িয়ে রয়েছে সেই জায়গাগুলো অ্যাভয়েড করো। আদারওয়াইজ তুমি কিন্তু এই অ্যাডিকশন সাইকেল থেকে কখনো